जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা আজকে আবার পুরনো সাধুদের স্মৃতিকথায় ফিরে আসি। আমরা শুনছিলাম রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা। তো আমরা আগের দিন পর্যন্ত যা শুনেছিলাম তারপর থেকে মহারাজ তো আমরা দেখলাম 1966 সালে মহারাজ গুজরাটের রাজকোট আশ্রমের সম্পাদকের দায়িত্ব নিয়ে তিনি গেলেন। তার আগে সেখানে ছিলেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। ভূতেশানন্দজি মহারাজের পর স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সেই রাজকোট আশ্রমের সম্পাদক হলেন। সেখানে গিয়ে ধীরে ধীরে সেখানকার গুজরাটের ভক্তদের সঙ্গে তার সম্পর্ক আস্তে আস্তে খুব দৃঢ় হলো। তারা প্রত্যেকেই মহারাজকে খুব ভালোবাসেন। সেখানেতে বিশুদ্ধানন্দজি মহারাজ এবং বীরেশ্বরানন্দজি মহারাজ সেই আশ্রমেতে পদার্পণ করেছেন আগে, তো সেই জন্য তাঁর অনেক ভক্তরাও সেখানে ছিলেন। সেই সব ভক্তরা আসতেন এবং তাদের সঙ্গেও মহারাজের খুব হৃদ্যতা বাড়ল। সেখানে বেশ কয়েকটি পরিবার ছিল যারা মহারাজের দীক্ষিত, কিন্তু এত ভক্ত, এত তাদের আন্তরিকতা, তো মহারাজকে তারা সব বিষয়ে খুব সাহায্য করতেন প্রথম। তো সেখানে গিয়েই মহারাজের একটি নূতন সেবা যজ্ঞের পথ যেন খুলে গেল। কিছুদিন পরেই কচ্ছের দুর্ভিক্ষ হলো। কচ্ছে সেই সময়তে একটা বিরাট দুর্ভিক্ষ। তো সেই দুর্ভিক্ষ কাজে তিনি সেবা কাজ শুরু করলেন। সেখানে একটি গ্রাম ধনেটি নাম। তো সেই ধনেটি গ্রামেতে খুব গরিব, তাদের অবস্থা খুব খারাপ। মহারাজ সব তাদের খাবার দাবার তৈরি করে নিয়ে সেই পীড়িত এলাকায় গিয়ে হাজির হয়েছেন। সেখানকার মানুষজন তারা বললেন, না, আমরা তো এই খাবার নিতে পারবো না, এই খাবার আমরা নিতে পারবো না, খেতে পারবো না। মহারাজ যা অবাক, সে কি, কেন নিতে পারবেন না? আমরা তো এখান থেকে আশ্রম থেকে তৈরি করে নিয়ে এসেছি, একদম ফ্রেশ খাবার, আজকেই তৈরি করা খাবার, এটা বাসি খাবার নয় বা অন্য নয়, ভালো ভালো জিনিস তৈরি করা হয়েছে, আপনারা গ্রহণ করুন। তারা বলে, না, সাধুর দেওয়ার খাবার আমরা খাবো, আমাদের সাধুকে দেওয়ার কথা, আমরা সাধুকে দেব, তা না করে সাধুর কাছ থেকে নিয়ে আমরা খাবো না, খেতে পারবো না, এটি সম্ভব নয়। তো এ এক অদ্ভুত রকমের প্রতিক্রিয়া। মহারাজ তো বললেন, তো বেশ মুশকিল। তাদের ঘরে অনেকভাবে তিনি বোঝালেন। অনেক করে বোঝানোর পর মহারাজ পরে বলছেন যে সেখানে তা আমরা কি বল, ঠিক আছে, তাহলে আপনারাও যখন খাবেন না, আমরাও খাবো না, তাহলে এই আপনাদের সঙ্গে আমরাও এখানে বসে এই না খেয়েই এখানে থাকবো। তখন একটা অবস্থা চেঞ্জ হয়ে গেল। এদের সাধুদের প্রতি ভক্তি প্রচণ্ড। তো সেই ভক্তির পরবশই তারা এই কথা বলেছিলেন। আবার এখন আরেকটি অবস্থা পরিবর্তন হওয়াতে তখন তারা শেষ পর্যন্ত খাদ্য গ্রহণ করতে বাধ্য। তারা দেখলেন তাঁরা তো সত্যি এখানে বসে পড়েছে আমাদের সঙ্গেই, এ তো আর এক মুশকিল। তখন ঠিক আছে, তাহলে পরে গ্রহণ করব। তখন তারা আবার সব নিল। তারপর আস্তে আস্তে সেখানেতে তাদের খাদ্য, বস্ত্র ইত্যাদি বিতরণ, পরবর্তীকালে তাদের বাড়িঘর নির্মাণ ইত্যাদি নিয়ে খুব সুন্দর তার সেবা কাজের জন্য মহারাজের তখন প্রত্যেকে এত ভালোবাসা, এত ভক্তি গুজরাটের মানুষের কাছে তিনি পেয়েছেন। তারপর সেখানেতে
হয়ে যাওয়ার পর যখন তিনি পরবর্তীকালে যখন মঠে ফিরে এসেছেন সহসংঘাতদক্ষ হয়ে, এরপরে আবার তিনি ওই ধনেটি গ্রামে গিয়েছিলেন যেখানে রিলিফ কার্য হয়েছিল। তো সেই সব মানুষেরা তাকে পেয়ে চোখের জল, আনন্দে তাদের অশ্রু আসছে। তাদের মধ্যে একজন বলে উঠল, রাম যখন রাবণ বধ করে অযোধ্যায় ফিরে এলেন তখন অযোধ্যাবাসীদের যেমন আনন্দ হয়েছিল, আমাদের এখন মনে হচ্ছে তার থেকেও বেশি আনন্দ যে আমাদের মহারাজ আমাদের মধ্যে এসেছেন। সেই এরকম ধরনের তারা কথা বলছিলেন। তাই সব শুনে মহারাজেরও তারও আবেগ ধরে রাখতে পারছেন না, তারও চোখে জল চলে এসেছিল। এরকম অবস্থা। মহারাজকে এত ভালোবাসতেন তারা, ভগবানের মতন ভালোবাসতেন। তারা বলতেন যে এই ভগবান তাকে পাঠিয়েছে বলেই তিনি এইভাবে কাজ করতে পেরেছেন। তো এইভাবে রাজকোট আশ্রমেতে তিনি অনেক সেবা কাজ করলেন। একবার আরেকটি ঘটনা ঘটে, সেখানে খাওয়া দাওয়া চলছে, বিশেষ সম্প্রদায় সব এসেছে। প্রত্যেকে একটু ছিল যে খাওয়া দাওয়ার পর অনেকে আছে না, মুখ ওই থালাতেই মুখ ধুয়ে নিল, কিন্তু ওটা খুব খারাপ লাগে দেখতে এবং বেশ ভালো লাগে না। কি করা যায় এরকম একটা পরিস্থিতিতে? তো মহারাজকে বলা হয়েছে, মহারাজ এরকম তো করে, এরকম করছে, এটা কি করা যায়? তো মহারাজ বলে, তোরা এক কাজ কর, খাবার যেই ওদের খাওয়া হয়ে যাবে জয় দেওয়ার সঙ্গে সঙ্গেই থালাগুলোকে ছড়িয়ে দিবি। মানে আমাদের একটা নিয়ম আছে যে যখন আমরা খাওয়া দাওয়া শুরু করছি তখন গীতার 4th অধ্যায়ের একটি শ্লোক, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, এই শ্লোকটি আবৃত্তি করে তারপরে আমাদের দুপুরের খাওয়া শুরু হয়, দুপুরে বা রাত্রে। আবার ভোজন পর্ব শেষ হলে তখন আমরা ঠাকুর, মা, স্বামীজি এবং এদের জয় দিয়ে শেষ হয়। তো ওই জয় দেওয়ার পরেই থালাগুলো গুটিয়ে নেয়। তো যেই থালা গুটিয়ে নেওয়া হয়েছে তখন ওদের দেখিয়ে দেওয়া হয়েছে বাইরে এখানে জায়গা আছে, এখানে মুখ ধুতে পারে। তখন আর কোনো অসুবিধা হলো না, তখন সবাই কেন বাহ বেশ। তো এরকম ছোটো ছোটো ঘটনা এগুলি। এরপর মহারাজের মনে হলো এত বড় আশ্রম, এত ভক্ত আসছেন, কিন্তু সেরকম বড় মন্দির নেই। একটি বড় মন্দিরের খুব প্রয়োজন। তিনি হেডকোয়ার্টার্সে চিঠি লিখলেন বেলুড় মঠ থেকে। তখন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ আছেন, তিনি তখন বললেন যে অনুমতি দিলেন যে আচ্ছা ঠিক আছে হবে। প্রভুমাস তখন সেই সময়কার প্রেসিডেন্ট ছিলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট ছিলেন, সংঘাতধক্ষ। তো উত্তর এলো যে ঠিক আছে, তোমরা মন্দির এবং ঠাকুরের মূর্তি স্থাপন করতে চাও করো, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করবে না, করো। এরকমভাবে এলো। মহারাজ শুরু করলেন মন্দির। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের মন্দিরের জন্য যেমন যেমন সব ভাব, যেমন নকশা ইত্যাদি দিয়েছিলেন, তো খানিকটা সেই ধরনেরই তিনি সেখানে শুরু করলেন, সেই রকম ভাব নিয়ে, সেরকম ভাব সুন্দর মন্দিরের পরিধি এবং যেখানে যেমন ভাব রাখার কথা বলেছিলেন স্বামীজি তেমন। তো এইভাবে সুন্দর বড় মন্দির তৈরি হচ্ছে। প্রত্যেক দিন সকালবেলায় জপ ধ্যান সেরে তারপর উনি একটু দেখতে যান নতুন মন্দির কেমন ভাব কাজ চলছে, কোথায় কি করলে ভালো হয় বা কেমন ইত্যাদি সব দেখার জন্য তিনি সকালবেলায় একবার একটা রাউন্ড দেন। একদিন এইরকমভাবেই জপদান করে ভোরবেলায় জপদান শেষ হয়েছে। এরপর তিনি নতুন মন্দির পর্যবেক্ষণ করতে বেরিয়েছেন। বেরিয়ে গিয়ে মুখোমুখি হয়েছে সেখানকার একজন পাহাড়ওয়ালা। তা তিনি হঠাৎ করে সামনে এসেই মহারাজের পায়ে একেবারে পড়ে বলছে, আমাকে নিস্তার দিন, আমাকে ছুটি দিন, আমি এখানে থাকবো না, আমাকে
আমি এখান থেকে বাড়ি চলে যাব, আমি থাকবো না, আমাকে ছুটি দিন ইত্যাদি করে একদম পায়ে পড়েছে। আরে কী হলো রে তোর, কী হলো তুই ঠিক করে বল, কি কেন বাড়ি চলে যাবি কেন? না আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাবো ইত্যাদি, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন করে। তখন বলি ঠিক আছে তুই এখানে আয়, অফিসে আয়, তারপরে কথা বলছি। তো তারপরে তাকে নিয়ে গেছে ঘরেতে। সেখানেতে নিয়ে গিয়ে তাকে বলছে তুই কী হয়েছে বলতো ভালো করে। তখন বলছে কালকে তো আমি এখানে ছিলাম রাত্রে, তো খালি ঘুম আসছে, তো ঘুম আসছে বলে আমি একটু বিড়ি টিড়ি খাচ্ছিলাম, একটু বিড়ি খাচ্ছে, থুতুও ফেলেছে, যাই হোক এরকমভাবে যা হয় আর কি, বিড়ি খাচ্ছে থুতু করে থুতুও ফেলেছে, সেখানে এরকমভাবে পড়েছে। আর সেই সময়তে নাকি একজন কে একটা এসে হাজির হয়েছে, একবারে কালো রকম, হ্যাঁ লাল মুখ, হাতে সব কাটারি ফাটারি নিয়ে এরকম বা অস্ত্র নিয়ে যেন একদম খুব ভয়ানক একটা মূর্তি সে দেখতে পেয়েছে, যে সে এরকম কাজে ধেয়ে এরকমভাবে আসছে। সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে গিয়ে যা হোক করে সারা রাত তো ঘুমায়নি, আর ওই ঘরটাতেও ঢোকেনি। এরকমভাবে এসে এখন মহারাজকে বলছে যে আমাকে আপনি ছুটি দিন, আমি বাড়ি চলে যাব, আমি এখানে কাজ করতে পারবো না। তারপর মহারাজ বলছে আচ্ছা তুই কাকে দেখেছিলি বলতো, কীরকম দেখতে? তো বর্ণনা করছে, একটা বিভিন্ন রকম ছবি দেখাচ্ছে, এরকম দেখতে করতে করতে দেখা কিনা যে একটা মা কালীর ছবি দেখে বলছেন যে এই তো এইরকম দেখতে। তা তখন বলছে দেখ কিছু হবে না, তুই থাক, ও আমাদের মায়ের মতন, ও তুই ওখানে ঠিক আছে, ওই জায়গাটাতে বিড়ি টিড়ি খাবি না, থুতু ফেলবি না, তাহলেই হবে, কিছু হবে না, থাক। না আমি থাকবো না, আমি কিছুতেই থাকবো না। তো মহারাজ অনেক বোঝালেন, কিন্তু তারপরে না বলেই সেই দিনই সে বাড়ি চলে গেল। মহারাজ বুঝলেন যে এই আশ্রমের মধ্যে মায়ের অবস্থান আছে। পরবর্তীকালেও বেশ কিছু ঘটনা আমরা শুনতে পাই যে সেখানেতে যেন মনে হয় যেন সেখানে একটু বিশেষ ভাব আছে। রাজকোট আশ্রমে গেলেও বোঝা যায় যে সেখানে একটি বিশেষ ভাব। তো তারপর যাই হোক সে আশ্রম হলো, আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজই। তারপর সেই মন্দির, বড় মন্দির হলো, সেখানেতে ঠাকুরের বিগ্রহ বসলো, হ্যাঁ। তারপর সেই পরিকল্পনা মতোই মন্দির তৈরি হয়ে গেল। অনেক ভলেন্টিয়ার তখন মহারাজের কাছে আসতেন, আর আশ্রমের বিভিন্ন কাজে, সেবা কাজে তারা সাহায্য করতেন। আর মহারাজও তাদের খুব ভালোবাসতেন আর তাদেরকে নিয়েই থাকতেন। তাদের মধ্যে বেশ কিছু ইয়ং ছেলে, তারা একেবারে সেবা কাজের প্রতি স্বামীজির ভাবে আপ্লুত হয়ে তারা সেই আশ্রমের সঙ্গে খুব যুক্ত হয়ে গেল। তাদের মধ্যে একজনকে মহারাজের কি মনে হলো, তারপর তাকে বললেন যে তুমি অন্য কাজের জন্য, তোমার এই কাজের জন্য নয়। যদিও সে মহারাজের কাছে সাধু হবার ইচ্ছা প্রকাশ করেছিল সম্ভবত, তখন মহারাজ তাকে বললেন না, তোমার জন্য অন্য কাজ আছে, সাধু হতে হবে না। তা পরবর্তীকালে সে সাধু হওয়ার জন্য আরও কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু হয়নি। এবং পরবর্তীকালে সেই বড় কাজই তাকে করতে হলো। সেই গুজরাট রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হলেন এবং পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও। তিনি আর কেউ নয়, তিনি নরেন্দ্র মোদী। পরবর্তীকালে যখন মহারাজ স্বামী আত্মস্থানন্দজি যখন বেলুড় মঠে রয়েছেন, তখন উনি দেখা করতে এসেছেন এবং তখন তিনি বলছেন, মহারাজ আমি যদি বড় কিছু হই সেটা আপনারই আশীর্বাদে, আপনারই তার কৃপায়। বলছে কেন না, সেই সময় যদি আপনি না আমাকে বলতেন বা আপনি যদি আমাকে সেখানে
যদি আমি সাধু হয়ে যেতাম তাহলে হয়তো আর এমনটি হতো না। মহারাজও হাসছেন, তিনিও হাসছেন। এইভাবে মহারাজের সঙ্গে তার যোগাযোগ শেষ অবধি ছিল। যখন মহারাজ হসপিটালে ভর্তি রয়েছেন এবং শেষ সময় তখনও তিনি দেখতে এসেছেন, বা এইদিকে আসলেই তিনি মহারাজের কাছে আসতেন। আর মহারাজ আসলেই বলতেন, যেই বলতেন আর মহারাজ সঙ্গে সঙ্গে তাকিয়ে বলতেন, কেম ছ, মানে গুজরাটি ভাষায় কেমন আছো। তো সঙ্গে সঙ্গে তিনিও হাসতে হাসতে উত্তর দিতেন, সারুছে, ভালো আছি। তো তাদের মধ্যে চলতো এরকম ভাব। তিনি খুব এমনি কথা বলছেন না, মহারাজ এমনি তখন কথাটা তো তেমন বলছেন না, চুপচাপ শুয়ে আছেন। যখন তাকে বলা হলো, মহারাজ কে এসছে দেখুন, আমাদের প্রধানমন্ত্রীজি এসছেন, আপনার ভলেন্টিয়ার। তা আস্তে করে চোখটা খুলেছে, তখন উনিও গায়ে হাত দিয়েছেন, দিয়ে মহারাজ, তখন আস্তে করে বলছে, কেমছো। তখন সঙ্গে সঙ্গে মহারাজও উনিও উত্তর দিলেন, আর একটা যেই রকম অবস্থাতেও তিনি ঠিক চিনতে পেরেছেন। তো যাই হোক, এইভাবে মহারাজের কাছে তখন অনেক ভলেন্টিয়াররা আসতেন এবং তারপর তাঁরাও পরবর্তীকালে দু একজন সাধুও হয়েছেন। আর 1973 সালে তিনি ট্রাস্টি পদে নির্বাচিত হলেন। আর 1975 সালে সহকারী সম্পাদক হিসেবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে বেলুড় মঠে তিনি আবার পোস্টিং হলো তিনি চলে এলেন। সেখানে এসে যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে এসছেন, তখনও তার এই সারা পৃথিবী জুড়ে আমাদের যে সেন্টার রামকৃষ্ণ মঠ মিশন, বিশেষ করে ভারতের সব আশ্রমগুলোতে যে বড় রিলিফ কার্য চলে, সেই রিলিফ কার্যের তিনি দেখার দায়িত্ব পেয়েছিলেন। এবং সেই সময়েতে এত রিলিফ কাজ হয়েছে, এত সেবা কাজ হয়েছে, সেই সময়কার সেবা কাজ বিখ্যাত। যখন 1978 সালে বন্যা, সেই পশ্চিমবঙ্গে প্রচণ্ড বন্যার সময় তিনি প্রচণ্ড কাজ করেছেন। এই বন্যার রিলিফটি আরও খুব সুন্দর, আমরা এটি আবার পরের দিন বলবো। আজকে এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।